নির্বাচন নিয়ে আসলে কারোরই কোনো দ্বিমত নেই। নির্বাচন কেউ আগে চাইছে, কেউ সংস্কার, নির্বাচনের আগে কিছু বিষয় আছে সেইগুলো নিশ্চিত করার কথা বলছে। আমি একটু দেখতে চাই মৌলিক সংস্কার নিয়ে আসলে কিছু মতবিরোধ রয়ে গেছে, সেই জিনিসগুলো আমি একটু দেখতে চাই। নির্বাচন পদ্ধতি নিয়ে বিএনপি এবং এনসিপির মধ্যে একটা একমত আছে যে কিভাবে নির্বাচনটা হবে। এখানে জামায়াতের একটি মতবিরোধ আছে, জামায়াত বলছে সংখ্যানুপাতে নির্বাচন হবে। আরেকটি বিষয়ে একটি বিল দেখছি 3 দলের মধ্যে, বিএনপি, জামায়াত, এনসিপির মধ্যে একটি বিল আছে, সেটা হচ্ছে রাষ্ট্রীয় মূলনীতিতে বহুত্ববাদ তারা কেউই চান না। আরেকটি বিষয় আছে যে সংস্কার বাস্তবায়ন পদ্ধতি নিয়ে, এটি বিএনপির সঙ্গে এনসিপি এবং জামায়াতের একটি মতবিরোধ আছে। বিএনপি বলছে পরের সংসদে এটি সিদ্ধান্ত হবে, জামায়াত বলছে গণভোট এবং এনসিপি বলছে গণপরিষদ। এছাড়া আর বেশ কিছু বিষয় আছে যেটির সঙ্গে বিএনপি এবং এনসিপি বা জামায়াতের একটি মতবিরোধ রয়ে গেছে। সেই ক্ষেত্রে আমি তুষারের কাছে জানতে চাই, এই খুব স্ট্রং একটি অপোজিশন দেখছি, এখানে আসলে কিভাবে সম্ভব হবে ঐক্যমত্যে পৌঁছানো? কাউকে না কাউকে নিশ্চয়ই একটা জায়গায় ছাড় দিতে হবে। রাইট, এই যে চারটার কথা আপনি বললেন, এটাই কিন্তু মেজর সংস্কারগুলো কিন্তু এইগুলোই, মানে যেগুলো না করলে উপরি আপনি আরও যত সংস্কারই করেন একটা ধরে রাখা যাবে না। যে ভাই একটু আগে বললেন, এটা কিন্তু সত্যি 3 জোটের রূপরেখা আমরা করতে পারলাম না, শুধু রাষ্ট্রপতি ব্যবস্থা থেকে সংসদীয় ব্যবস্থাতে আসা হয়েছে, এর বাইরে আর কোনোটাই বাস্তবায়ন হয় নাই। 29টা টাস্কফোর্স হয়েছিল। তাহলে এখন সংস্কারের পেছনে বিবেচনাটা কি? বিবেচনাটা হচ্ছে যে আপনি আর সাংবিধানিকভাবে কিংবা ক্ষমতার দিক থেকে একটা মানে একজন ব্যক্তিকে স্বৈরতান্ত্রিক হয়ে উঠতে দিবেন না। এইটার জন্য আপনাকে কিছু চেক অ্যান্ড ব্যালেন্স নিশ্চিত করতে হবে। সেইখানে হচ্ছে আপনার আমরা বলছি যে গণপরিষদ নির্বাচনের মধ্যে দিয়ে করতে হবে, কিংবা জামায়াত ইসলামের হলো গণভোট। মূল কথাটা হচ্ছে যে এই আগামী নির্বাচনটা হবে সংস্কারের ভিত্তিতে। নির্বাচিত সরকার গিয়ে সংস্কার করবে না, কারণ তারা করতে পারে না আসলে। কারণ নির্বাচিত সরকার হচ্ছে এই বিদ্যমান যে সংবিধানটা আছে তার ভিত্তিতে গঠিত হবে একটা সরকার হবে। তো আপনি বিদ্যমান সংবিধানের অধীনে যখন একটা সংসদ গঠন করবেন, সেখানে আপনি যেটা করতে পারবেন সেটা হচ্ছে সংশোধনী। আর সংশোধনীর সমস্যাটা হচ্ছে যে বাংলাদেশে 17টা সংশোধনী হয়েছে, 18টা হয়েছে, 19 নাম্বার সংশোধনীর জন্য কিন্তু এত কিছু হচ্ছে না। সংশোধনী সমস্যা হচ্ছে যদি আদালত মনে করে এটা কনস্টিটিউশন, যেটার কারেন্ট কনস্টিটিউশন, এটার মূল এসেন্সের বিরোধী, সাংঘর্ষিক, অসাংবিধানিক, তখন সে রায় দিতে পারে যে এই সংশোধনীটা বাতিল হবে। কিংবা তারও পরবর্তী সংসদ এসে আবার 2/3 থাকলে সে আগেরটা বাতিল করে দিতে পারে। এটা তো ইতিহাস তো অনেকবার আছে বাংলাদেশে। এই কারণে আপনি শুধুমাত্র সংশোধনী করে এই সমস্যার সমাধান হবে না। এই জন্য মেজর সংস্কারের কথা বলা হচ্ছে যে এই সংস্কারের ভিত্তিতেই আপনার সংবিধানটা একটা নতুন অবস্থায় দাঁড়াবে। সেটা বিদ্যমান সংবিধানও হতে পারে, নতুন অবস্থায় দাঁড়াবে, কিংবা নতুন একটা পুনর্লিখিত সংবিধানও হতে পারে। যাই হোক, এটা একটা নতুন অবস্থা হবে। আদালতের বিচারের ভিত্তি হবে ওই সংবিধান এবং সংসদও চলবে ওইটারই ভিত্তিতে। তারা আর ফলে এটাকে আন্ডু করতে পারবে না। ওই যে চেঞ্জগুলো আপনি এখন আনছেন এটাকে আন্ডু করতে পারবে না। এইটাই হচ্ছে মূল বিবেচনা। এই জন্যই বলা হচ্ছে যে নির্বাচনের আগে করতে হবে। নির্বাচনের আগে এখন আমরা গণপরিষদের কথা বলেছি যে আপনি নির্বাচনটার মধ্যে দিয়ে যারা গঠিত হবে, যারা যাবে ক্ষমতায়, তারা প্রথমে একটা সুনির্দিষ্ট সময়ের মধ্যে এই যে জুলাই চার্টার আপনি করছেন, এটা তো লিগালি বাইন্ডিং করার জন্য গণপরিষদের মধ্যে দিয়ে এটা অনুমোদন করে গণপরিষদকে আপনি বিলুপ্ত করে দেন, তারপর তারাই সংসদ হয়ে যাবে। মানে এটা কিন্তু সংসদ নির্বাচনকে পেছানোর কোনো বিষয় না। সংসদ মানে আগামী সংসদটাকে একটা এক্সট্রা রোল দেওয়া হচ্ছে। ওই রোলটা সে পালন করবে। যেমন 70-এর যারা নির্বাচিত হয়েছিলেন তাদের কাছে কিন্তু এটা ছিল। শ্রীলঙ্কায় 70 সালে যারা নির্বাচিত হয়েছিলেন তাদের কাছে এই একই ম্যান্ডেট ছিল। মানে একই সাথে আপনি দুটো, আপনি অ্যাট দ্য সেম টাইম ইউ আর গভর্নমেন্ট, অ্যাট দ্য সেম টাইম আপনি সরকার পরিচালনার নিয়মগুলো তৈরি করছেন। ইন্ডিয়ায় 1947 সালে যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, মানে উদাহরণ অনেক আছে। কিন্তু যেহেতু 3 জোটের রূপরেখা, 29টা টাস্ক ফোর্স, শাহাবুদ্দিন সরকার আমলে, এরকম অনেকগুলো উদাহরণ আমাদের সামনে আছে। এই থেকে আমাদের অভিজ্ঞতাটা হচ্ছে যে আপনাকে এবার নির্বাচিত সরকারের হাতে এটা ছাড়া যাবে না। নির্বাচিত সরকারকে বরং একটা গণতান্ত্রিক কাঠামোর মধ্যে আনতে হবে। এই জন্যই সংস্কারগুলো এখন করা জরুরি। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। জি আজিজ ভাই, আপনি কি মনে করেন? আসলে দেখেন, ন্যূনতম কিছু সংস্কার তো অবশ্যই আমাদের দেশের রাজনৈতিক দলরা কিন্তু দেশের মালিক হয়, কিন্তু মালিক তো দেশের জনগণ, এটা মানতে হবে। এখন ধরেন রাজনৈতিক অ্যাক্টিভিস্ট কতজন আছে? 2 কোটি, 5 কোটি, 3 কোটি, 5 কোটি, লোক তো 18 কোটি। 18 কোটির লোক তো এই 5 কোটির লোকের কাছে জিম্মি না। 5 কোটির লোক কি চাইলো, ওনারা কি বানিয়ে দিল, সেটাই গণপরিষদ, ওনারা আবার ইলেক্টেড হলো, ওনারাই ওটাকে অনুমোদন করবে, জনগণ মানবে কেন? আমার প্রশ্ন ওখানে। তো তাহলে আপনি কি সংস্কার চান সেটা নিয়ে আপনি ভোটে যান, গণভোটে যান, দেখেন জনগণ মানে কি না। এটা একটা হতে পারে। 2 হতে পারে যে ধরেন যখন গণপরিষদের প্রশ্ন আসে, তখন কিন্তু
এটার ব্যাখ্যা ভিন্ন আছে আমার কাছে ব্যাখ্যা, যে গণপরিষদ করা হয় সাধারণত একটা নতুন দেশের অভ্যুদয় ঘটলে। আমি তো ব্যক্তিগতভাবে 24কে দেশের নতুন অভ্যুত্থান মনে করি না। দেশের স্বাধীনতা হয়েছে, সেখানে বিতর্ক আছে। দেখেন আগে MNA হয়েছে পাকিস্তান আমলে, 70 সালের নির্বাচন হয়েছে MP, ওইটা তখন যে ক্রাইসিস, দেশের সরকার বসতে হবে, ওই সময়ে আপনার যে MNA MP, ওখানে তো গণপরিষদও ছিল না, MNA MP ওটাকেই গণপরিষদ ধরে সংবিধান পাশ করছে, পাশ করে ওইটাই আবার সংসদ হয়ে গেছে, বুঝছেন? এই বিতর্ক কিন্তু এখনো আছে যে পাকিস্তান আমলের এমপিরা সংবিধান বানাইছে, একথা বলে তো। তো সুতরাং আমার কথা হচ্ছে যে এখন এই জায়গায় তো পরিষ্কার করতে হবে গণপরিষদ কেন, গণপরিষদ কেন, গণপরিষদের তাহলে উদ্দেশ্যটাকে যে শুধু আইন করার জন্য গণপরিষদ তো হতে পারে না। গণপরিষদের আরেকটা মিনিং হলো নতুন দেশের অভ্যুত্থান, কিচ্ছু নাই, সংবিধান নাই, কিছু নাই, তাহলে এই সরকার, এই প্রেসিডেন্ট, আওয়ামী লীগের প্রেসিডেন্টের কাছে এই সংবিধান সমুন্নত রাখার জন্য ওত নিল কেন? আবার তাহলে যদি ওই প্রশ্ন করি, তাহলে এই সরকারের কি সংবিধান সংস্কার করার ম্যান্ডেট আছে? তারা কিভাবে কোঅর্ডিনেট করে? আন্দোলন যে ছাত্ররা শুরু করলো, কোঠার আন্দোলন, তারপর 9 দফা, এই করতে করতে ফেসিবাদের বিলোপ। ফেসিবাদের বিলোপ এটার ইন্টারপ্রিটেশন দিয়ে আমরা বলতে পারি ওখানে সংস্কারের দাবি রাখে। ফেসিবাদ মানে তো গণতন্ত্র না, তো অর্থাৎ আমরা গণতন্ত্রায়ন করতে চাই দেশকে, তাহলে বর্তমান যে ব্যবস্থাপনা আছে এটার সংস্কার দরকার, এটা মানলাম। তো আমার বক্তব্য হচ্ছে এই সরকার সংবিধান কিভাবে সংস্কার করে আপনি বলেন? যেমন ধরেন এই সরকার গণঅভ্যুত্থানের সরকার, দায়িত্ব নিছে গণঅভ্যুত্থানের সরকার, পরে জানা গেল যে প্রেসিডেন্ট সুপ্রিম কোর্টের কাছে ম্যান্ডেট চাইছে যে এই সরকার তখন 106 অনুযায়ী এই সরকারকে বৈধতা দিয়েছে সুপ্রিম কোর্ট। এটা তো এখনো প্রশ্ন আছে। আপনার এই যে সেনানিবাস থেকে লিস্ট দিছে না, সেখানে প্রধান বিচারপতি, অ্যাপোজিট বিচারপতি ওখানে আশ্রয় নিয়েছিল। তো তাহলে এখন তো প্রশ্ন দাঁড়াইছে কোথায় ম্যান্ডেটটা কে নিল, কে দিল? এটার দৃশ্যমান হয় না কেন? এটা মিডিয়ায় আসে না কেন? আপনি বলেন। তাহলে কি শুধু ল মিনিস্ট্রি তখন ল অ্যাডভাইজার হয়েছিল সেখান থেকে গেছে, নাকি প্রেসিডেন্ট থেকে গেছে? প্রেসিডেন্ট বলুক যে আমি ভেটিংয়ের জন্য সুপ্রিম কোর্টে দিয়েছিলাম, সুপ্রিম কোর্টে দিয়েছিলাম, সেটা কোথায় বৈঠক হয়েছে, কোথায় সেটা ভেটিংটা কোথায়? 106 অনুচ্ছেদে ওটার ভিতরে কি, যেমন ধরেন প্রেস সেক্রেটারি বলছে যে 106 অনুচ্ছেদ অনুযায়ী এই অন্তর্বর্তীকালীন সরকার সব দায়িত্ব দেওয়া হয়েছে, সব কিছু করতে পারে বলছে। তো তাহলে এখন স্বাভাবিকভাবে আমি নাগরিক হিসেবে প্রশ্ন, সেটা কোথায় বলেন? এখন তো প্রশ্ন উঠছে ওই লিস্টে তো ওই প্রধান বিচারপতি ওবায়দুল হাসান নাই, তো নাম আছে, তো এই সেনানিবাসে নাম দিচ্ছে বিচারপতি, অ্যাপিলেট ডিভিশনে আরও 2 বিচারপতি আছে, তাহলে ওরা দিল কিভাবে? ওরা তো সেনানিবাসে, তার বৈঠক কি কোর্ট কি সেনানিবাসে বসছিল নাকি? আর্মি চিফ কি ওখানে আয়োজন করছিল নাকি? এই প্রশ্ন কিন্তু আছে। তখন যদি এইটা নিয়ে যদি আলোচনা শুরু হয়, তাহলে এই সরকারটা তো একদম পুরোটা অবৈধ হবে। তো এই জন্য আমি বলছি যে এখন যে জায়গা আসছে, এই যদি আলোচনা ডিবেট করেন, ডিবেটের স্কোপ আছে। আমার কথা গণতান্ত্রিক সংস্কৃতি, আমরা গণতন্ত্র চাই, আর যাতে ফেসিবাদ না হয়, স্বৈরশাসন গড়ে না ওঠে, সেটা চাই। সুতরাং তাহলে সবাইকে ছাড় দিতে হবে। ছাড় তো দিচ্ছে না। আরে জামাত ইসলাম তো দেশই বিশ্বাস করে না এখনো, বলছে না, দেশই বিশ্বাস করে না, পতাকা মানে না। এই যে এদের নেতা হাসনাত আবদুল্লাহ ছিল, অনেক জাতিসংগীত পড়তে দেয় নাই, কারা দেয় নাই? তারা যায় কেন মিটিংয়ে, যায় কেন বলেন? জাতিসংগীত না, সংবিধান মানি না, জাতিসংগীত পড়ে না, পতাকা মানি না, এটা কেমন কথা? তাহলে কি এখন থেকে ওই 70 সাল পর্যন্ত দেশ নেই, 71 পর্যন্ত দেশ নেই? আপনাকে দেখেন ফেসিবাদ সরকারের সময় জিয়াউর রহমান এরশাদ সরকারের কিছু জায়গা অবৈধ ঘোষণা করছে শাসন, তারপরেও যেটা দেশের জন্য প্রয়োজন সেটা কিন্তু বৈধতা দিছে। তা আপনি ঠিক আছে 71 সাল থেকে আপনার কাছে পছন্দ না, যদি জনগণ মনে করে পছন্দ না, কিন্তু দেশ তো হয়েছে। 16ই ডিসেম্বর তো দেশ একটা অভ্যুত্থান ঘটছে। তো আপনার দেশটাকে স্বীকার করতে হবে। দেশটা স্বীকার করতে হলে যতটুকু দেশ রক্ষার্থে লাগে সেটুকু রেখে করেন।
তার মানে সংবিধান আপনি যত খুশি সংস্কার করেন, আমার বক্তব্য হচ্ছে দেশটা তো